গভীর রাতে রুম পার্টনার শামীমের ফোনের রিংটোনটা বেজে উঠল। আমার কাছে ঘুমটা ভেঙে যাওয়াতে প্রচন্ড রকমের রাগ হলো ওর উপরে। এক প্রকার রাগ নিয়ে বললাম, কি রে, রাতের বেলা ফোনটা সাইলেন্ট করে ঘুমাতে পারিস না? দেখলাম ব্যাটার কোনো সারা শব্দ নেই, কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়েই আছে। আমি উঠে গিয়ে ওর ফোনটা হাতে নিলাম। দেখলাম ওর ছোট বোন স্নিগ্ধা কল দিয়েছে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2টো বাজে। এত রাতে কল দেওয়া দেখে মনে একটু খটকা লাগলো, কারণ সচরাচর এত রাতে আগে কখনো কল দেয়নি। শামীমকে ঘুমে বিভোর দেখে আমি নিজেই ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে শামীমের বোন স্নিগ্ধা বলল, ভাইয়া আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। স্নিগ্ধার কথা শুনে আমি একদম চমকে উঠলাম। তারপরে বললাম, স্নিগ্ধা, আমি তোমার ভাইয়ের রুমমেট মেঘ বলছি, কি হয়েছে তোমার? স্নিগ্ধা কান্না জড়িত কণ্ঠে বলল, ও আমাকে মেরে ফেলবে। আমি বললাম, কে তোমাকে মারবে আর কেন মারবে? স্নিগ্ধা বলল, আমি কিছু জানি না ভাইয়া, প্লিজ আমাকে যেভাবেই হোক বাঁচান, আমার খুব ভয় করছে। আমি স্নিগ্ধাকে শান্ত হতে বললাম, তুমি এখন কোথায় আছো? স্নিগ্ধা বলল, ভাইয়া আমি একটা গাছের পেছনে লুকিয়ে আছি, ও আমাকে খুঁজছে, প্লিজ কিছু একটা করুন। আমি কিছুই বুঝে উঠতে পারছি না, কি করব আমি এখন? স্নিগ্ধা ফুপিয়ে ফুপিয়ে মুখ চেপে ধরে কাঁদছে। আমি স্নিগ্ধাকে কিছু বলতে যাব তার আগেই হঠাৎ ফোনের ওপাশ থেকে একটা বিকট চিৎকারের শব্দ ভেসে এলো আমার কানে, আর সাথে সাথে ফোনটা কেটে গেল। আমি তখন ওই আরো কয়েকবার স্নিগ্ধার নম্বরে ট্রাই করলাম কল দেবার, কিন্তু বরাবরই ওর ফোন বন্ধ বলছে। আমি কি করব কিছুই বুঝে উঠতে না পেরে শামীমকে ঘুম থেকে ডেকে তুললাম। তারপরে ওকে সবকিছু খুলে বললাম। শামীম সব শুনে আর এক মুহূর্ত সেখানে থাকলো না, দ্রুত বেরিয়ে পড়লো ম্যাচ থেকে। আমি বললাম, এখন তো গাড়ি পাবি না, তার চেয়ে বরং আমার বাইকটাতে করেই যাই। শামীম বলল, ঠিক আছে। তারপরে আমরা দুজন বাইক নিয়ে দ্রুত রওনা দিলাম শামীমের বাড়ির উদ্দেশ্যে। পুরো পথই শামীম বরাবরই স্নিগ্ধার নাম্বারে ট্রাই করে চলল, কিন্তু প্রতিবারই স্নিগ্ধার ফোন বন্ধ বলছে। শামীমের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, কিন্তু ও নিজের ইচ্ছাতেই মেসে থাকে। একটা সময় নাকি বাড়ি থাকলে সম্পর্কটা ভালো থাকে না, ওরও হয়তো তেমন কোনো ব্যাপার। ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালিয়ে শামীমের বাড়িতে আসতে বেশি সময় লাগলো না। ওর বাড়িটা শহর থেকে একটু ভেতরে, গ্রাম অঞ্চলেই বলা যায়। শামীমের বাড়ির সামনে আসতেই ও দ্রুত বাইক থেকে নেমে ওর বাড়ির ভেতরে গেল। দরজা খোলাই রয়েছে, ভেতরে লাইটও জ্বলছে। শামীম দৌড়ে গিয়ে ঘরের ভেতরে ঢুকে, আমিও বাইকটা রেখে ওর পেছনে পেছনে গিয়ে ওদের ঘরে ঢুকি। ভেতরে ঢুকতেই আমি একটা বড়সড় রকমের শক খেলাম। ঘরের ভেতরে মেঝেতে রক্তাক্ত গলা কাটা অবস্থায় জায়নামাজের উপরে পড়ে আছে শামীমের মায়ের মৃতদেহ। শামীম দৌড়ে গিয়ে ওর মায়ের মৃতদেহটা জড়িয়ে ধরে। তারপরে মা চোখ খুলো বলে চিৎকার করে কাঁদতে থাকে। হঠাৎ আমার মনে পড়ে ওর ছোট বোন স্নিগ্ধার কথা। ফোন কাটবার আগে ও আমাকে বলেছিল ও কোনো গাছের পেছনে লুকিয়ে আছে। আমি শামীমকে সেখানে রেখে দ্রুত বেরিয়ে পড়লাম বাহিরে। যে করেই হোক স্নিগ্ধাকে বাঁচাতে হবে, কিন্তু ও কোন দিকে গেছে তা তো আমি জানি না। হঠাৎই ফোনের ফ্ল্যাশ মাটির দিকে যেতেই দেখলাম ফোঁটা ফোঁটা পায়ের রক্তের ছোপ, যা উত্তর দিকে গিয়েছে। মনে হলো খুনি শামীমের আম্মাকে খুন করে এদিকেই গিয়েছে স্নিগ্ধাকেও মারতে। আমিও দ্রুত সেদিকেই যেতে থাকলাম। কিছু দূর আসতেই হঠাৎ একটা গঙ্গানির শব্দ ভেসে এলো আমার কানে। মনে হচ্ছে শব্দটা পেছনের ঝোপঝাড়টা থেকে আসছে। আমি আলো ফেলে সেদিকে যেতে থাকলাম। ঝোপঝাড়টার কাছে যেতেই আমি চমকে উঠলাম। দেখি শামীমের বোন স্নিগ্ধা গলাকাটা অবস্থায় রক্তাক্তভাবে পড়ে আছে মাটিতে। আমি দৌড়ে গিয়ে ওকে ধরলাম। তারপরে বললাম, কি করেছে তোমার এই অবস্থা? স্নিগ্ধা আমাকে কিছু বলতে চেয়েও বলতে পারলো না। আমি ওকে বললাম, তোমার কিছু হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি এখনই। কথাটা বলে ওকে তুলতে যাব, তার আগেই হঠাৎ স্নিগ্ধার চোখ দুটি বড় বড় হয়ে এলো। তার কয়েক মুহূর্তের মধ্যেই ও মৃত্যুর কোলে ঢলে পড়ল। আমি অবাক, বিস্ময়ে হতভম্বের মতো স্নিগ্ধার মৃতদেহটা ধরে বসে রইলাম সেখানে। মুহূর্তের ভেতরে সবকিছু কেমন জানি ঝাপসা হয়ে এলো আমার কাছে। চিন্তা করবার ক্ষমতাটা যেন আমার ধীরে ধীরে লোপ পাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো এক দুঃস্বপ্নের ভেতরে রয়েছি আমি।